হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। শরীর খারাপের জন্য ভিডিও দিতে পারছি না, যার জন্য তোমাদের কথা ভেবে এআই দিয়ে জেনারেট করা ভিডিও তোমাদের জন্য বানিয়েছি। তো এখন দয়া করে সবাই ওইটাই অনুভব করো। যার কারণে চুফাং রেগে যায় এবং তাকে চুপ করিয়ে দেয় এবং তাকে বলতে শুরু করে যে আমার জন্য তুমি একটি পিঁপড়া ছাড়া আর কিছুই নও, তাই তোমার সীমার মধ্যে থাকো এবং খুব বেশি চালাক হওয়ার চেষ্টা করো না। তারপর যখন সে এখান থেকে এগিয়ে যেতে শুরু করে তখন একজন ব্যক্তি চুফাংকে ডেকে বলে, শোনো ভাই, আমার নাম যুব এবং আমিও বিশ্ব আধ্যাত্মিকতাবাদী সমিতির একজন সদস্য এবং আমি দেখেছি যে তোমার সম্ভাবনা আছে এবং তুমিও এখানে প্রবেশ করতে চাও, যার বিষয়ে সে তৎক্ষণাৎ তার বড় ভাই জি বুফাংকে জিজ্ঞাসা করে যে আমরা কি তাকে আমাদের দিক থেকে ভিতরে নিয়ে যেতে পারি। এর সাথে সাথে সে চুফাংকে বলে যে তোমার যার কারণে অবশেষে চুফাংও প্রবেশের সুযোগ পেয়েছে, যেখানে এখন শত শত ছাত্র ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল এবং এই স্থানে অনেক দরজা তৈরি করা হয়েছে ছাত্রদের প্রবেশের জন্য। পথে জিরো চুফাংকে বলে যে আমাদের জেলা এবং বিশ্ব আধ্যাত্মিকতাবাদী সমিতির মধ্যে বন্ধন পুরো 100 বছর ধরে এবং এই কারণে আমি এটাও জানি যে ভবিষ্যতে যে কেউ সফলভাবে অসুর ঘোস্ট টাওয়ার অতিক্রম করতে সক্ষম হবে, আমিও সমগ্র জিজু মহাদেশের শাসক হব। একটি কাজ মিজি অনেক আগে করার কথা ছিল, কিন্তু তিনি একজন রহস্যময় ব্যক্তির কাছে পরাজিত হয়েছিলেন, যার চোখ লাল বলে জানা যায়, লম্বা চুল আর ধারালো দাঁত। মনে হচ্ছে সে এমন এক দানব যে কাউকে জিজু মহাদেশের শাসক হতে দেয়নি। সে নিজেই কোন অজানা শক্তির মাধ্যমে অদৃশ্য হয়ে গেছে, আর সেই কারণেই তার জি বংশ কোন অপরিচিত লোককে ঢুকতে দেয় না। তাই সে চুফাংকে জিজ্ঞাসা করে কেমন হবে যদি তুমি আমাদের সাথে যোগ দাও, কিন্তু চুফেং তাকে বলে যে আমি সাদা পোশাক পরে বিশ্ব আধ্যাত্মিক হয়ে উঠি ততক্ষণ অপেক্ষা করতে। এরপরে তারা দুজনেই তাদের নিজ নিজ দরজার দিকে যেতে শুরু করে, কিন্তু এই প্রাণীটিও স্বভাবগতভাবে খুব খারাপ ব্যক্তি। এরপরে চুফরাং গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই সে সোজা অসুর ঘোস্ট টাওয়ারের দিকে যেতে শুরু করে। ভিতরে প্রবেশ করার পর তার মনে হয়েছিল যেন সে কোনো সমুদ্রে প্রবেশ করেছে। এটি দেখে চুফেং বলে যে সম্ভবত সে টাওয়ারের দ্বিতীয় তলায় পৌঁছেছে, কারণ এটি থেকে খুব বিপজ্জনক ঠান্ডা ঢেউ বেরিয়ে আসছিল, যা যে কাউকে হিমায়িত করার জন্য যথেষ্ট ছিল। অতএব চুফেং এখন এই সমস্ত ঢেউ এড়িয়ে এগিয়ে যেতে শুরু করে, তার উপর আসা সমস্ত আক্রমণকে এড়িয়ে। এর সাথে সাথে চুফেং বাইরে যাদের সাথে দেখা করেছিল তারাও সেখানে পৌঁছেছিল, তাই অবশেষে চুফেং সেখানে পৌঁছায়, কিন্তু শত শত ছাত্র আহত হয়ে পড়ে। মাস্টার জুয়ে চিন্তিত হতে শুরু করে যে চুফরাংকেরও একই পরিণতি হতে পারে। কিছু মাস্টার তার সাথে কথা বলতে শুরু করে, আমি ভাবছি কেউ কি এখানে জিবো ফ্যানকে দেখেছে। জিবো ফ্যানকে দেখেছে একজন গুরু এমনকি ইঙ্গিত দিয়েছেন যে আমরা যুব এবং যুব ফ্যানের মধ্যে যুদ্ধ দেখতে পাবো। জুফিং এখন অসুর ঘোস্ট টাওয়ারের এমন এক স্থানে পৌঁছেছে যেখানে মাধ্যাকর্ষণ শক্তির কোনো প্রভাব নেই এবং যে কোনো বড় পাথর তাকে আঘাত করতে পারে। সেখানে আগত সমস্ত লোক অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে গেল, যেখানে ইয়োকোও এসে পৌঁছেছিল এবং সে চতুরতার সাথে চুফানের উপর একের পর এক আক্রমণ শুরু করে। চুফিং একাই তাকে এবং তার অন্যান্য সঙ্গীদের পরাজিত করে। অপরিচিত এলাকায় থাকা সত্ত্বেও চুফিং ইয়োকোর সমস্ত আক্রমণ নিশ্চিহ্ন করতে সক্ষম হয়। সে ইয়োগোর কাছে গিয়ে তাকে থাপ্পড় মারতে শুরু করে, তাকে বলে আমি আজ তোমাকে বাঁচতে দেব না। এরপরে সে একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে সোজা নিচে পড়ে যায় এবং চুফাং দ্রুত লেভেল 3-এ এগিয়ে যেতে শুরু করে। আমরা পরবর্তী পর্বে গল্পের বাকি অংশ দেখতে পাবো, যা আপনি খুব শীঘ্রই দেখতে পাবেন। তো বন্ধুরা, মার্শাল গড অসুর সিরিজের শেষ পর্বে আমরা যেমন দেখেছিলাম, চুফেন অসুর ঘোস্ট টাওয়ারে প্রবেশ করেছে, লেভেল 1 এবং লেভেল 2 সম্পন্ন করে। সে ইয়োকোর সাথে যুদ্ধ করেছিল, যাকে সে সহজেই পরাজিত করেছিল তার সঙ্গীদের সাথে, যার পরে সে অবশেষে লেভেল 3 অতিক্রম করে। এই পর্বের শুরুতে আমরা মুফাংকে লেভেল 4-এর দিকে এগিয়ে যেতে দেখি এবং সে মনে করে যেন আসুর ঘোস্ট টাওয়ারের শেষতলায় এসে গেছে। দেরি না করে সে তৎক্ষণাৎ তার শক্তি সক্রিয় করে এগিয়ে যায়। যাই হোক, চুফেন এখন লেভেল 4 থেকে আক্রমণের সাথে বোমা বর্ষণ করছে এবং সে দ্রুত এগিয়ে যাচ্ছে, নিজেকে রক্ষা করার চেষ্টা করছে। যাই হোক, আগুনের আক্রমণের সংখ্যা বাড়ার সাথে সাথে ফুরঝাং তার সামনে তৈরি হয়। তার একটি শক্তি ঢাল রয়েছে যা কোনো আগুনের আক্রমণকে তার ক্ষতি করতে বাধা দেয়। এরপরে চুফাং অবশেষে চতুর্থ স্তরে পৌঁছায়। এই স্তরের প্রবেশদ্বারটি সম্পূর্ণরূপে লাভা দিয়ে পূর্ণ, যা তার জন্য বেশ হতবাক ছিল, কারণ সে নিশ্চিত ছিল না যে তাকে এই লাভার মধ্য দিয়ে যেতে হবে কিনা। ঠিক তখনই সে কারো লড়াইয়ের শব্দ শুনতে পায়, আসলে যুব আর লি ফুবেন। তবে ফুবেন শক্তিশালী হওয়ায় সে যুবকে হারিয়ে তাকে বলে আমি দুঃখিত,
কিন্তু আমি এই ভাবনা সহ্য করতে পারছি না যে তুমি আধ্যাত্মিকতাবাদী সমিতির জুনিয়রদের মধ্যে সেরা। তবে তুমি সেরা হওয়া আমার ভবিষ্যৎ বংশের জন্য ঠিক নয়। অতএব আমার ভাই, তোমাকে এখানে আজ এবং এখনই মরতে হবে। সে রেগে চুফাংয়ের মাথায় পা দিয়ে পিষে বলে, আমি জানি তুমি আমার মতো শক্তিশালী নও, কিন্তু তোমার সাহস আমার চেয়ে অনেক বেশি। আমি এর পক্ষে। আমি লোকেদের বলবো যে জিতো লেভেল 3-এ নিহত হয়েছিল, তাই কেউ আমাকে খারাপ ভাববে না। কিন্তু তারপর চুফান তার সামনে উপস্থিত হয় এবং সে বুফেনকে বলতে শুরু করে যে তোমার দলের সকলের মধ্যে তুমি আমার কাছে সবচেয়ে বড় জারজ বলে মনে হয়। ফ্যান তৎক্ষণাৎ চুফানের দিকে রাগ করে এগিয়ে যেতে শুরু করে, যাকে পরাজিত করার বা আক্রমণ করার শক্তি তার নেই। তারপর চুফাং তার টাইগার স্পিড টেকনিক বের করে, যার মাধ্যমে সে বুফেনের সাথে লড়াই শুরু করে। সে চুফাংকে জিজ্ঞেস করে এটা কি, কিন্তু তারপর চুফাং তৎক্ষণাৎ তার টাইগার স্পিড টেকনিক ব্যবহার করে তাকে আক্রমণ করে। এক আঘাতে ফ্যানের তরবারি ভেঙে দেয়। বুফেনের হাত কাঁপতে থাকে। চুফেনকে জিজ্ঞেস করে আমাকে বলো তুমি আসলে কে। জুফেন তাকে বলে যে আমি তোমার মৃত্যু ছাড়া আর কিছুই নই, তাই আমার এই বংশের সদস্যরা তোমাকে কখনোই ছেড়ে যাবে না। তাই চুফেন তখন তাকে বলে আমি ইতিমধ্যেই জানি তোমার শক্তি আমি যতটা ভেবেছিলাম ততটা ভালো নয়, কিন্তু আমাকে সত্যিই তোমার সাহসকে চ্যালেঞ্জ করতে হবে, কারণ তুমি আজ এখানে তোমার নিজের বন্ধুকে হত্যা করতে যাচ্ছিলে। তাই তোমার মৃত্যুও আমার উপর কোন প্রভাব ফেলবে না, কারণ এবার আমি তোমাকে এখানেই হত্যা করব। সে তৎক্ষণাৎ তার বাঘের মুষ্টিতে ফোনটি ধরে ফেলে। অবশেষে ফোনটি এক দৌড়ে পালিয়ে যেতে দেয়। সে চলে যাওয়ার সময় জুফান জুবংকে বলে যে তাদের চতুর্থ স্তরে চলে যাওয়া উচিত, কিন্তু জুবং বলে না, আমি এটা করতে পারছি না, কারণ আমার আঘাতের কারণে আমার শক্তি এত কম যে আমি চাইলেও তোমার সাথে আসতে পারবো না। জুফেং তাকে বলে ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি ফিরে এলে আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। আমি যাব, তারপর জুবো চুফাংকে এখানে আসার পথ দেখাবে।